12 বছর পর বুড়ো মানুষটির ঋণ শোধ করতে এসে পৌঁছালো ছেলেটি। 3 কন্যাকে দেখে এমন এক কাজ করে দিল যে মানুষের হৃদয় কেঁদে উঠল। বন্ধুরা, এটা একটা সত্যিকারের গল্প, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার, যেখানে একটা ছোট্ট গ্রামে বাস করত 18 বছরের এক যুবক, যে তার ভাগ্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিল। তার নাম ছিল অভিজিৎ। ঘরে মা-বাবা আর 2 ছোট ভাই-বোন ছিল। সাধারণ একটা ঘর, ছাদ থেকে টপকে পড়া পানি আর খালি বাসনপত্র। এটাই ছিল তার সারা দুনিয়া। বাবা দিনমজুরের কাজ করতেন, কিন্তু কাজ প্রতিদিন মিলত না। কখনো 2 দিন কাজ হতো, তো 3 দিন একদম খালি। এমন পরিস্থিতিতে ঘরের চুলা জ্বালানোটাও কোনো বড় উৎসবের মতো হয়ে যেত। অভিজিৎ ছিল সবচেয়ে বড়। সমস্ত দায়িত্ব তার কাঁধের উপর চেপে বসেছিল, কিন্তু তার পকেট সর্বদা ফাঁকা থাকত। অনেক রাত এমন কেটেছে যখন সে নিজে না খেয়ে ছোট ভাইবোনদের খাইয়ে দিয়েছে। মায়ের চোখে সবসময় চিন্তার ছায়া, আর বাবার মুখে হতাশা স্পষ্ট ফুটে উঠত। ঘরে প্রায়ই টাকা পয়সা নিয়ে ঝগড়া লেগে যেত। কখনো বাবা রাগ করে ধমক দিতেন, কখনো অবস্থার ওপর নিজেই চোখের জল ফেলতেন। একদিন পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিল। 3 দিন ধরে ঘরে কোনো শস্য ছিল না। বাবা কাজ থেকে খালি হাতে ফিরে এলেন। মা কিছু বলতেই কথা বেড়ে গেল। রাগের মাথায় বাবা অভিজিৎকেও ধমক দিলেন যে, তুই তো বড় হয়ে গেছিস, কেন কিছু রোজগার করে আনিস না? এই কথা তার বুকে তীরের মতো বিঁধে গেল। সে চুপ করে রইল, কিন্তু ভিতরে কিছু একটা চুরমার হয়ে গেল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, কাউকে কিছু না বলে ঘর ছেড়ে চলে যাবে। তার মনে হলো যদি সে এখানে থেকে যায় তাহলে সবার জন্য শুধু বোঝা হয়ে থাকবে। মাঝরাতে সে উঠে দাঁড়াল। মা আর ভাই বোনদের ঘুমন্ত অবস্থায় দেখল। চোখ দুটো ভিজে এলো, কিন্তু নিজেকে সামলে নিল। একটা ছোট ব্যাগ তুলে নিল আর পিছনে না তাকিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। বাস স্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে গেল। পকেটে মাত্র 200 টাকা ছিল। যে প্রথম বাস পেল তাতেই চড়ে বসল। তার নিজেরও জানা ছিল না যে সে কোন দিকে যাচ্ছে। বাস অনেক ঘন্টা ধরে চলতে থাকল, আর অবশেষে সে রাঁচি শহরে পৌঁছে গেল। তার কাছে সেই শহর খুবই বিশাল মনে হল। উঁচু উঁচু ইমারত, দ্রুত ছুটে চলা গাড়ি আর মানুষের ভিড়, সবকিছু নতুন আর ভয়ের। সকাল থেকে সন্ধে অবধি সে এদিক ওদিক কাজের খোঁজ করতে লাগল। হোটেল, দোকান, গোদাম, যেখানেই গেল একই জবাব পেল। আগে থেকে লোক আছে নাকি, অভিজ্ঞতা আছে কি? সন্ধ্যা নামতেই তার কাছে খাওয়ার মতো কিছু রইল না। পেটের ভিতর আগুন জ্বলছিল। সে একটা ঠেলার কাছে দাঁড়িয়ে লোকেদের চাট খেতে দেখল। সে শুধু চেয়ে চেয়ে দেখতে থাকল। রাত গভীর হয়ে গেল। তখন বুঝতে পারল না কোথায় শোবে। অনেক ঘুরে একটা বড় পার্ক চোখে পড়ল। ভিতরে ঢুকে এক কোণের বেঞ্চে বসে পড়ল। আশপাশে কয়েকজন লোক হাঁটাহাঁটি করছিল। সেখানেই বসে নল থেকে পানি খেল, আর নিজেকে বোঝাল যে কাল নিশ্চয়ই কোনো কাজ জুটবে। কিন্তু পরের দিনও একই অবস্থা কাটল, কোনো কাজ মিলল না। দুপুর অবধি সে এত দুর্বল হয়ে পড়ল যে হাঁটাই কঠিন লাগতে শুরু করল। পার্কের এক কোণে কয়েকজন লোক কবুতরদের দানা ছড়াচ্ছিল। সবাই চলে যাওয়ার পর অভিজিৎ চুপচাপ সেখানে গেল, আর মাটিতে পড়ে থাকা কয়েকটা দানা তুলে মুখে দিল। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল, কিন্তু ক্ষুধা তার চেয়ে অনেক বড় ছিল। তৃতীয় দিন তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। রাতে মশার কামড়ে ঘুম আসেনি, শরীর ভেঙে পড়ছিল। সকালে উঠতেই মাথা ঘুরতে লাগল। সে পার্কের বেঞ্চে শুয়ে পড়ল। লোকেরা আসা যাওয়া করতে তাকে দেখত, কিন্তু কেউ কাছে আসত না। কয়েকজন নিজেদের মধ্যে বলছিল, আজকালকার ছেলেরা নেশা করে পড়ে থাকে। তার জ্বর চড়ে গিয়েছিল, চোখ বন্ধ ছিল, ঠোঁট শুকিয়ে চটকে গিয়েছিল। সে বকবক করে যাচ্ছিল, মা বলে ডাকছিল। তার কণ্ঠস্বর খুব মৃদু ছিল। ঠিক তখনই এক বুড়ো লোক, প্রায় ৬৫ বছর বয়সের, সেখানে এসে বসল। তার নাম ছিল গোপীনাথ। সে প্রতিদিন সকালে হাঁটতে আসত। আজ তার চোখ পড়ল অভিজিতের উপর। গোপীনাথ কাছে গিয়ে তার কপাল ছুঁয়ে দেখলেন, শরীর জ্বরে জ্বলছিল। তিনি তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কে? এখানে কেন এমন করে পড়ে আছো? অভিজিৎ ক্ষীণ স্বরে বলল, কেউ না, এখানেই থাকি। আর তারপর সে অজ্ঞান হয়ে গেল। গোপীনাথ ঘাবড়ে গেলেন। আশেপাশের লোকদের কাছে সাহায্য চাইলেন, কিন্তু কেউ এগিয়ে এলো না। শেষমেশ তিনি একটা অটো থামালেন আর অভিজিৎকে কোনো রকমে তাতে তুলে সরকারি হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন যে তীব্র জ্বর আর অত্যধিক দুর্বলতার কারণে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কয়েকদিন যত্ন নেওয়া দরকার। হাসপাতালে ওষুধ দিয়ে তাকে ভর্তি করা হলো।
গোপীনাথ সেখানেই বসে রইলেন। দুদিন ধরে তিনি তার সঙ্গ ছাড়লেন না। যখন অভিজিতের হুঁশ ফিরল, তখন সে নিজেকে হাসপাতালে বিছানায় দেখল। সামনে সেই বুড়ো দাঁড়িয়ে। তার চোখে গভীর চিন্তা ছিল। বাবা, তোমার ঘর কোথায়? তিনি জিজ্ঞাসা করলেন। অভিজিৎ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এখন কোথাও নেই। তার চোখে ব্যথা স্পষ্ট ফুটে উঠেছিল। গোপীনাথ আর বেশি প্রশ্ন করলেন না। ডিসচার্জ হওয়ার পর তাকে নিজের ছোট্ট ভাড়া ঘরে নিয়ে গেলেন। সেখানে একটা খাট, একটা চুলা আর কয়েকটা বাসন ছিল। তিনি তাকে পরিষ্কার কাপড় দিলেন, খাবার রান্না করে খাওয়ালেন আর ওষুধ খাইয়ে দিলেন। অভিজিৎ বুঝে উঠতে পারছিল না যে এক অচেনা মানুষ তার জন্য এত কেন করছেন। কিন্তু সেই মুহূর্তে তার চিন্তা করার মতো শক্তিই ছিল না। অনেকদিন পর পেট ভরে খেল আর আরামে ঘুমালো। তার জানা ছিল না যে এই সাক্ষাৎ তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। তার জানা ছিল না যে যে মানুষটি তাকে মৃত্যুর মুখ থেকে টেনে বাঁচিয়েছে, সেই পরবর্তীকালে তার জীবনের পথ নির্ধারণ করে দেবে। সে শুধু এইটুকু বুঝতে পেরেছিল যে এখন সে আর একা নয়, আর সেই রাতে তার জীবন এমন এক মোড় নিল যার কথা সে কখনো স্বপ্নেও ভাবেনি। পরে সকালে যখন অভিজিতের চোখ খুলল, তখন নিজেকে আগের চেয়ে অনেক হালকা মনে হল। জ্বর অনেকটা কমে গিয়েছিল। গোপীনাথ চুলায় খিচুড়ি রান্না করছিলেন। তিনি হেসে বললেন, উঠে পড়েছ তো? আগে এটা খেয়ে নাও, তারপর ওষুধ খেয়ে নিও। তার কণ্ঠে আপনজনের মতো আন্তরিকতা ছিল, কিন্তু কোনো নাটকীয়তা ছিল না। অভিজিৎ চুপচাপ বসে গেল। অনেকদিন পর তার মনে হলো যেন কোনো আপনজন তার সামনে বসে আছে। সে ধীরে ধীরে খিচুড়ি খেতে লাগল। প্রত্যেক গ্রাসের সঙ্গে তার চোখ ভিজে উঠছিল। গোপীনাথ কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন, যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন বলো সামনে কি করতে চাও। পরের 3 দিন সে ঘরেই বিশ্রাম নিতে লাগল। গোপীনাথ সকালে নিজের ঠেলা নিয়ে বেরিয়ে যেতেন আর রাতে ফিরে আসতেন। তিনি ভেল আর চাটের ছোট ঠেলা লাগাতেন। বয়স বেশি হওয়ায় খুব দূরে যেতেন না। সন্ধ্যায় ফিরে অভিজিতের জন্য কিছু ফল বা দুধ নিয়ে আসতেন। চতুর্থ দিন অভিজিৎ নিজেই বলল, বাবা, আমি এখন ঠিক হয়ে গেছি। আমিও আপনার সঙ্গে যাব। গোপীনাথ তাকে মন দিয়ে দেখলেন। কাজ সহজ নয় বাবা, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। অভিজিৎ বলল, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, এখন আর খালি বসে থাকতে চাই না। সেই দিন থেকে অভিজিৎ তার সঙ্গে ঠেলায় যেতে লাগল। শুরুতে সে শুধু পানি ভরত, প্লেট ধুত আর গ্রাহকদের জিনিস ধরিয়ে দিত। গোপীনাথ তাকে শেখাতেন, কাজ ছোট নয়, সততার সঙ্গে করলে সম্মান নিজে থেকেই এসে যায়। ধীরে ধীরে অভিজিৎ মশলা মেশানো, ভেল তৈরি করা আর হিসেব রাখা শিখে নিল। লোকেরা তার ব্যবহারে খুশি হতো। সে হাসি মুখে কথা বলতো, তাড়াতাড়ি কাজ সারত। কয়েক সপ্তাহের মধ্যেই ঠেলার রোজগার বাড়তে লাগল। একদিন গোপীনাথ বললেন, দেখো অভিজিৎ, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সারা জীবন কারো সাহায্য নিয়ে থাকা যায় না। অভিজিৎ চুপ করে রইল। তার মনে এখনও ঘরের কথা মনে পড়ত, কিন্তু সে ফিরে যেতে চাইত না। তার মনে হতো যতক্ষণ না কিছু একটা করে ফেলতে পারে ততক্ষণ ফিরে যাওয়া ঠিক হবে না। 2 মাস কেটে গেল। এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। গোপীনাথ তার জন্য আলাদা একটা ছোট ঠেলা কিনে দিলেন। বললেন, পাশেই লাগিয়ে দাও, আমি দেখতে থাকব। অভিজিতের চোখ দুটো চকচক করে উঠল। প্রথমবার তার মনে হলো যে সে সত্যিই কিছু একটা করে দেখাতে পারবে। সে পুরো মন প্রাণ দিয়ে কাজ শুরু করল। সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে থাকত। রোজগার যতটা না হোক, সন্তুষ্টি ছিল। মাসের শেষে খরচ বাদ দিয়ে কিছু টাকা জমিয়ে ফেলল। যখন প্রথমবার 5,000 টাকা জমালো, তখন সেই নোটগুলো অনেকক্ষণ ধরে দেখতে থাকল। গোপীনাথ জিজ্ঞাসা করলেন, কেন এমন করে দেখছ? অভিজিৎ বলল, এটা প্রথমবার নিজের রোজগার। বাবা হাসলেন, এটাই তো শুরু। সময় কেটে যেতে লাগল। দুজনের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। অভিজিৎ এখন তাকে বাবা বলে ডাকত। গোপীনাথও তাকে ছেলের মতো দেখতে শুরু করলেন। অনেক রাতে দুজনে বসে জীবনের নানা কথা বলতেন। বাবা বলতেন, জীবনে যে তোমার সঙ্গ দেয় তাকে কখনো ভুলে যেও না। 4 মাস পর অভিজিৎ 10,000 টাকা জমিয়ে ফেলল। সে খুব খুশি ছিল, কিন্তু বাবার মুখে হালকা চিন্তার ছায়া লেগে থাকত। এক রাতে তিনি বললেন, বাবা, ঘরের লোকদের খবর দাও, মা বাবা নিশ্চয়ই অপেক্ষা করছেন। অভিজিৎ মাথা নিচু করে ফেলল। এখনো না বাবা, যখন কিছু বড় করে ফেলব তখন যাব। বাবা জোর করলেন না, শুধু বললেন, ঠিক আছে, কিন্তু একদিন অবশ্যই যাবে। কিছুদিন পর বাবা বললেন, আমি নিজের গ্রামে যাব, অনেক দিন হয়ে গেছে। অভিজিৎ ঘাবড়ে গেল। কতদিনের জন্য?
মাত্র 1 সপ্তাহ, ফিরে আসব। যাওয়ার আগে বাবা তাকে অনেক করে বোঝালেন, ঠেলা লোজ লাগাবে, হিসাব ঠিক রাখবে, বাইরের খাবার খাবে না, নিজের খেয়াল রাখবে। অভিজিৎ মাথা নাড়ল। সে ভিতর থেকে অস্থির হয়ে উঠেছিল, কিন্তু বিশ্বাস ছিল যে বাবা অবশ্যই ফিরে আসবেন। যেদিন বাবা চলে গেলেন, অভিজিৎ অনেকক্ষণ ধরে তাকে যেতে দেখতে থাকল। তার মনে হল যেন তার জীবনের সবচেয়ে বড় সাহায্য কয়েকদিনের জন্য দূরে সরে যাচ্ছে। কিন্তু সে নিজেকে সামলে নিল আর রোজের মতো ঠেলা লাগাতে লাগল। 1 সপ্তাহ কেটে গেল, তারপর দ্বিতীয়, তৃতীয়ও কেটে গেল। বাবা ফিরে এলেন না। প্রথমে সে ভাবল হয়তো গ্রামে কোনো কাজ আটকে গেছে। 1 মাস কেটে গেল। অভিজিৎ প্রতিদিন সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করত। প্রত্যেক বাসকে মনোযোগ দিয়ে দেখত, যেন তাতে থেকে বাবা নেমে আসবেন। 2 মাস হয়ে গেল। এখন তার মনে ভয় ঢুকে বসল। সে আশেপাশে খোঁজখবর নিল, কিন্তু কারও কিছু জানা ছিল না। সে রোজ রাতে ঘরে ফিরে খালি খাটের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকত। 3 মাস পরেও যখন কোনো খবর এলো না, তখন তার ভিতর অস্থিরতা চরমে উঠল। কিন্তু সে ঠেলা লাগানো ছাড়ল না। তার মনে হতো যদি সে এখানে না থাকে তাহলে বাবা ফিরে এসে তাকে কোথায় খুঁজবেন। সময় গড়িয়ে যেতে লাগল। অপেক্ষা তার অভ্যেসে পরিণত হয়ে গেল। প্রত্যেক সন্ধ্যায় সূর্য ডোবার সময় তার চোখ সেই রাস্তায় আটকে যেত যেখান দিয়ে বাবা চলে গিয়েছিলেন। আর এই অপেক্ষার মধ্য দিয়েই অভিজিতের জীবন ধীরে ধীরে এক নতুন লড়াইয়ের পথে এগোতে লাগল। বন্ধুরা, বাবা চলে যাওয়ার 6 মাস পূর্ণ হয়ে গিয়েছিল। এখন অভিজিৎ 19 বছরের হয়ে গিয়েছিল। মুখে হালকা দাড়ি উঠতে শুরু করেছিল, আর চোখে আগের ঘাবড়ানির বদলে এখন একটা স্থিরতা এসে গিয়েছিল। কিন্তু হৃদয়ের ভিতর খালি অনুভূতি ছিল। প্রতিদিন ঠেলা লাগাতো, কাজ করত, টাকা জমাত, কিন্তু সন্ধে নামলেই সেই অপেক্ষা শুরু হয়ে যেত। 1 বছর পূর্ণ হয়ে গেল, বাবা ফিরে এলেন না। অভিজিৎ সিদ্ধান্ত নিল যে সে কখনো হার মানবে না। সে ঠেলার রোজগার থেকে ভাড়া দিল, নতুন জিনিস কিনল, আর কাজকে আরও উন্নত করল। সে গ্রাহকদের সঙ্গে আরও বেশি কথা বলতে লাগল, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরও নজর দিল। ধীরে ধীরে তার রোজগার বাড়তে লাগল। 1 বছরে সে 20,000 টাকা জমা করে ফেলল, কিন্তু টাকা তাকে খুশি দিতে পারছিল না। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাবা কোথায় চলে গেলেন? একদিন সে সিদ্ধান্ত নিল যে সে নিজের গ্রামে ফিরে যাবে। 20 মাস পর সে প্রথমবার ঘরে ফিরল। গ্রামে তাকে দেখামাত্র লোকেরা অবাক হয়ে গেল। মা তাকে দেখে কেঁদে ফেললেন। বাবার চোখও ভিজে উঠল। ছোট ভাই বোন তার গায়ে জড়িয়ে ধরল। ঘরে বসে যখন সে সবকিছু খুলে বলল, তখন তার মা বললেন, এক বুড়ো লোক এসেছিলেন কয়েক মাস আগে। বললেন তুমি তার সঙ্গে থাকো, টাকাও দিয়ে গিয়েছিলেন। খুব ভালো মানুষ ছিলেন। অভিজিতের বুক ধড়াস করে উঠল। কোথাকার ছিলেন? উত্তরপ্রদেশের কোনো গ্রামের নাম বলেছিলেন, শায়দ দায়ানা। এটা শুনে অভিজিৎ চুপ করে গেল। তার বুঝতে দেরি হল না যে বাবা নিজের গ্রামে গিয়েছিলেন, আর তার ঘরেও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তাহলে ফিরে এলেন না কেন? 15 দিন গ্রামে থেকে সে আবার শহরে ফিরে এলো। এখন তার ভিতর নতুন করে অস্থিরতা জন্ম নিয়েছিল। সে সিদ্ধান্ত নিল যে অপেক্ষার পাশাপাশি সে আরও এগিয়ে যাবে। 2004 থেকে 2008 পর্যন্ত সে একটানা ঠেলা চালিয়ে গেল। সে কাজে কোনো রকম ঢিলেমি করেনি। প্রত্যেক গ্রাহককে হাসি মুখে সেবা দিয়েছে। ধীরে ধীরে তার পরিচিতি ছড়িয়ে পড়ল। কয়েকজন ঠিকাদার রোজ তার কাছে খেতে আসতে লাগল। তাদের মধ্যে একজন একদিন জিজ্ঞাসা করল, পেন্টের কাজ করবে? রোজ ভালো টাকা পাবে। অভিজিৎ না ভেবে হ্যাঁ বলে দিল। দিনে পেন্টের কাজ আর সন্ধ্যায় ঠেলা। সে নিজেকে পুরোপুরি কাজে ঢেলে দিল। হাতে ফোসকা পড়ত, শরীর ভেঙে যেত, কিন্তু সে থামত না। 2 বছরের মধ্যে সে পেন্টের কাজ পুরোপুরি আয়ত্ত করে ফেলল। এখন সে ছোট ছোট ঠিকা নিতে লাগল। ধীরে ধীরে সে ঠেলা বন্ধ করে দিল আর সম্পূর্ণ পেন্টের কাজে মনোনিবেশ করল। মেহনত, সময়ানুবর্তিতা আর সততা তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেল। 2015-এ এসে তার নিজের গাড়ি হয়ে গিয়েছিল। ভাড়া করা বড় ঘর ছিল আর মাসের ভালো রোজগার হচ্ছিল। সে নিজের বাবা আর ভাইদেরও শহরে নিয়ে এলো। সবাই মিলে কাজ করতে লাগল, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি। প্রতি 2-3 মাস অন্তর সে সেই পুরনো জায়গায় অবশ্যই যেত, যেখানে একসময় ঠেলা লাগাত। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত, যেন অতীতকে ডেকে আনছে। 2018-এ একদিন সে পুরনো বাক্স খুলল, যেখানে বাবার কিছু জিনিস রাখা ছিল। তাতে 2টো পুরনো ডায়েরি ছিল। সে এক এক করে পাতা উল্টাতে লাগল। হিসাব কিতাবের মাঝে একটা পাতায় একটা ঠিকানা লেখা ছিল, গ্রাম হরিপুর, জেলা সীতাপুর, উত্তরপ্রদেশ। তার হৃদয় জোরে ধুকপুক করতে লাগল।
এত বছর পর প্রথমবার সরাসরি একটা সূত্র মিলে গেল। এখন তার কাছে সবকিছু ছিল, টাকা, সামর্থ্য আর সাহস। সে তখনই সিদ্ধান্ত নিল যে সে যাবে। যাই হোক না কেন, বাবাকে না খুঁজে সে শান্তিতে বসতে পারবে না। পরের দিনই সে কাজ ভাইয়ের হাতে ছেড়ে দিল। গাড়ি বের করে লম্বা যাত্রায় রওনা হয়ে পড়ল। রাস্তার ধারে তার মনে পুরনো স্মৃতি ঘুরপাক খাচ্ছিল। পার্কের বেঞ্চ, হাসপাতালের বিছানা, বাবার কণ্ঠস্বর আর তার হাসিমুখ। দুদিন পর সে হরপুর গ্রামে পৌঁছে গেল। ধুলোমাখা রাস্তা, ছোট ছোট ঘর আর চারদিকে শান্ত পরিবেশ। সে লোকেদের জিজ্ঞাসা করে সেই ঘর খুঁজে বের করল। ঘরের বাইরে একটা পুরনো চারপাইয়ের ওপর এক বুড়ো লোক বসা ছিলেন। মুখ কৃশ, শরীর দুর্বল, কিন্তু চোখ দুটা সেই চেনা চেনা। অভিজিতের শ্বাস যেন থেমে গেল। গাড়ির ভিতর বসে বসেই তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার বুঝতে দেরি হল না যে বছরের পর বছরের অপেক্ষা এখন শেষ হতে চলেছে। অভিজিৎ গাড়ি থেকে নামার সাহস জোগাড় করতে পারছিল না। সামনে চারপাইয়ে বসা বুড়োকে সে দূর থেকেই চিনে ফেলেছিল। সময় তার শরীরকে ঝুঁকিয়ে দিয়েছিল। চুল পুরো সাদা হয়ে গিয়েছিল, কিন্তু মুখের সেই সাদাসিধে ভাব আর আপনত্ব অটুট ছিল। কিছুক্ষণ পর সে দরজা খুলল। পা দুটা ভারী লাগছিল। যতই কাছে যাচ্ছিল তার শ্বাস তত দ্রুত হচ্ছিল। বুড়ো লোক মাথা তুলে তাকে দেখলেন। হয়তো প্রথমে বুঝতে পারেননি এ কে। অভিজিৎ তার সামনে পৌঁছতেই হাঁটু গেড়ে বসে পড়ল। বাবা! তার কণ্ঠ ভেঙে গেল। বুড়ো লোকের চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড ধরে তিনি তাকে মন দিয়ে দেখলেন। তারপর হঠাৎ বললেন, অভিজিৎ! এই নাম শোনামাত্র অভিজিৎ তার পায়ে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। বছরের পর বছরের দুঃখ, অপেক্ষা আর প্রশ্ন সব অশ্রু হয়ে বইতে লাগল। বাবার হাত কাঁপছিল, কিন্তু তিনি তার মাথায় হাত রাখলেন। ঘরের ভেতর থেকে তিনজন মহিলা আর এক কিশোর ছেলে বাইরে এলো। তাদের মধ্যে একজন সাদা শাড়ি পরা মধ্যবয়সী মহিলা ছিলেন, যিনি হয়তো তার বউমা ছিলেন। দুজন যুবতী মেয়েও ছিল। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। বাবা ধীরে ধীরে বললেন, এ সেই ছেলে যার কথা আমি তোমাদের বলতাম। অভিজিৎ নিজেকে সামলে নিল। চোখ লাল হয়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করল, বাবা, আপনি ফিরে এলেন না কেন? আমি রোজ অপেক্ষা করে যেতাম। বাবার নজর নিচু হয়ে গেল। তিনি গভীর শ্বাস নিলেন। বাবা, যখন আমি গ্রামে পৌঁছলাম তখন জানতে পারলাম আমার বড় ছেলের অবস্থা খুব খারাপ। কয়েকদিনের মধ্যেই সে আমাদের ছেড়ে চলে গেল। ঘরে বৌমা আর ৩ সন্তান রয়ে গেল। পরিস্থিতি হঠাৎ বদলে গেল। অভিজিৎ চুপ করে শুনতে লাগল। বাকি ছেলেরা আলাদা হয়ে গেল। সমস্ত দায়িত্ব আমার উপর এসে পড়ল। কিছুদিন পর আমাকে লক্ষণ মারল। চলাফেরা করা কঠিন হয়ে গেল। শহরে ফেরা আর সম্ভব হল না। আমি চাইতাম তোমাকে খবর দিই, কিন্তু কোনো উপায় ছিল না। অভিজিতের চোখ থেকে আবার অশ্রু ঝরতে লাগল। সে দেখল যে বাবার ডান হাত পুরোপুরি ঠিকমতো কাজ করছে না। শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। বিধবা বৌমা এগিয়ে এসে বললেন, বাবা প্রায়ই তোমার কথা বলতেন। বলতেন সেই ছেলে খুব মেহনতি, অবশ্যই কিছু একটা হবে। অভিজিৎ চারদিকে চোখ বোলাল। ঘর খুবই সাধারণ ছিল। দেয়ালে সিলন, আঙ্গিনায় ভাঙা চারপাই আর কোণে কয়েকটা বাসন। তার বুঝতে দেরি হল না যে পরিবারটি এখনও সংগ্রামের মধ্যে আছে। সে বাবার কাছে বসতে বসতে বলল, যদি আপনি না থাকতেন তাহলে আমি আজ জীবিত থাকতাম না। আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়েছিলেন। বাবা হালকা হাসি দিয়ে বললেন, আমি তো কিছুই করিনি বাবা, এটা মানুষের কর্তব্য ছিল। না বাবা, অভিজিৎ দৃঢ়স্বরে বলল, আজ যা কিছু আছি সব আপনার জন্যেই আছি। সন্ধ্যা অবধি গ্রামের কয়েকজন লোকও জড়ো হয়ে গেল। সবাই সেই গাড়ি দেখে অবাক হয়ে যাচ্ছিল, যাতে অভিজিৎ এসেছিল। কিন্তু তার কাছে এসবের কোনো গুরুত্ব ছিল না। সে রাত সেখানেই থেকে গেল। রাতের খাবারের সময় সে পরিবারের সঙ্গে খোলাখুলি কথা বলল। 2 মেয়ে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছিল। ছোট ছেলের নাম রাহুল, 10ম শ্রেণীতে পড়ত, কিন্তু সামনের পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা ছিল। অভিজিৎ অনেকক্ষণ ধরে ভাবতে লাগল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে এখন এই পরিবার আর একা থাকবে না। সকালে সে বাবাকে বলল, আপনি আমার সঙ্গে শহরে চলুন, চিকিৎসা হবে আর আরামও পাবেন। বাবা মাথা নাড়লেন, এখন আমার শিকড় এখানেই, কিন্তু ছেলেমেয়েদের কথা ভাবো। অভিজিৎ বুঝে গেল। সে একই সিদ্ধান্ত নিল। ঠিক আছে, মেয়েদের বিয়ের দায়িত্ব আমার। রাহুল আমার সঙ্গে চলবে, কাজ শিখবে আর ঘরের মেরামত হবে। পরিবার প্রথমে মানা করল, কিন্তু অভিজিৎ কিছুতেই মানল না। তার চোখে কৃতজ্ঞতা ছিল।
দয়া নয়। কয়েকদিন গ্রামে থেকে সে সবকিছু ব্যবস্থা করল। ডাক্তার দেখিয়ে বাবার পরীক্ষা করালো, ঘর মেরামতের জন্য টাকা দিল। যাওয়ার সময় সে রাহুলকে বলল, তৈরি থেকো, পরের মাসে তোমাকে নিতে আসব। যখন সে গাড়িতে বসল, বাবা তার হাত শক্ত করে ধরে ফেললেন। বাবা, তুই আমার ঋণ শোধ করে দিলি। অভিজিৎ ধীরে ধীরে বলল, বাবা, আপনার ঋণ কখনো শোধ হওয়ার নয়। গাড়ি এগিয়ে চলল, কিন্তু এবার তার হৃদয়ে খালি অনুভূতি ছিল না। তার মনে হচ্ছিল যে এখন তার জীবনের আসল লক্ষ্য শুরু হয়েছে। শহরে ফিরে অভিজিৎ প্রথমে নিজের কাজের দায়িত্ব সামলে নিল। সে নিজের ভাইকে সবকিছু খুলে বলল। পরিবারও তার সিদ্ধান্ত মেনে নিল। এখন তার কাছে রোজগারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই এহসানের সম্মান, যিনি তার জীবন বাঁচিয়েছিলেন। 1 মাস পর সে আবার হরিপুরে গেল। এবার খালি হাতে যায়নি, সঙ্গে জরুরি জিনিসপত্র, কাপড় আর কিছু টাকা নিয়ে গেল। রাহুল তৈরি ছিল। তার চোখে ভয় ছিল আর আশাও ছিল। অভিজিৎ তার কাঁধে হাত রেখে বলল, ভয় পেও না, আমি তো আছি। রাহুল শহরে চলে এলো। শুরুতে তাকে কাজ বোঝাতে সময় লাগল, কিন্তু অভিজিৎ সেই একই পদ্ধতি অবলম্বন করল যা একসময় বাবা তার সঙ্গে করেছিলেন: ধৈর্য, বোঝাপড়া আর ভরসা। সে রাহুলকে পেন্টের কাজ শেখাল, হিসাব বোঝাল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সততা। ধীরে ধীরে রাহুলও কাজে পারদর্শী হয়ে উঠল। তার পড়াশোনাও চালিয়ে যাওয়া হলো। সন্ধ্যায় সে কোচিংয়ে যেত, দিনে কাজ শিখত। অভিজিৎ তাকে শুধু মজদুর মনে করত না, পরিবারের সদস্য মনে করত। ওদিকে গ্রামে 2 মেয়ের জন্য ভালো রিশতা খোঁজা শুরু হলো। অভিজিৎ স্পষ্ট করে বলেছিল যে বিয়ে সাদাসিধে হবে, কিন্তু সম্মানের সঙ্গে। 2 বছরের মধ্যে দুজনের বিয়ে ভালো ঘরে হয়ে গেল। প্রত্যেক অনুষ্ঠানে অভিজিৎ উপস্থিত থাকত। সে নিজে ভাইয়ের মতো সব দায়িত্ব পালন করল। বিয়ের দিন বাবার চোখে অশ্রু ছিল। তিনি সবার সামনে বললেন, আজ আমার মনে হচ্ছে ভগবান আমাকে খালি হাতে ছাড়েননি। সময়ের সঙ্গে বাবার শরীর একটু স্থির হল। চিকিৎসা আর ওষুধের খরচ অভিজিৎই বহন করতে লাগল। গ্রামে ঘরের মেরামত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এখন সেখানে সিলন ছিল না, ছাদ মজবুত হয়ে গিয়েছিল। শহরে অভিজিতের কাজও ক্রমাগত বাড়তে লাগল, কিন্তু সে কখনো সেই পুরনো পার্ক আর ঠেলার জায়গাকে ভোলেনি। বছরে একবার সে সেখানে অবশ্যই যেত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত আর মনে মনে সেই দিনকে স্মরণ করত যখন সে ক্ষুধার্ত আর অসুস্থ হয়ে পড়েছিল। এক সন্ধ্যায় সে রাহুলকে বলল, জীবনে যদি কেউ তোমাকে কঠিন সময়ে সাহায্য করে, তাহলে তাকে কখনো ভুলে যেও না। রাহুল হাসল, যেমন আপনি আর বাবা করেছেন। অভিজিৎ মাথা নাড়ল। তার মনে হল যে মানবতার এই চেন এগিয়ে চলেছে। কয়েক বছর পর রাহুল পুরোপুরি কাজ সামলাতে লাগল। সে নিজের ছোট ঠিকা নিতে শুরু করল। অভিজিতের গর্ব হচ্ছিল। সে কখনো নিজের উপকারের কথা উল্লেখ করেনি। তার কাছে এটা কর্তব্য ছিল, এহসান নয়। একদিন গ্রাম থেকে খবর এলো যে বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে পড়েছে। অভিজিৎ তৎক্ষণাৎ রওনা হল। এবার রাস্তা লম্বা লাগল না, সে সোজা তার কাছে পৌঁছে গেল। বাবা খাটে শুয়েছিলেন, চোখ ক্ষীণ, কিন্তু চেনা সেই চেনা। তিনি অভিজিতের হাত ধরে ধীরে বললেন, এখন আমি নিশ্চিন্ত। অভিজিতের চোখ ভিজে উঠল। আপনি চিন্তা করবেন না। কয়েকদিন পর বাবা শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো গ্রাম তাকে সম্মান জানাল। অভিজিৎ প্রত্যেক অনুষ্ঠানে ছেলের মতো অংশ নিল। তার দুঃখ ছিল, কিন্তু সন্তোষও ছিল যে শেষ দিনগুলোতে বাবা একা ছিলেন না। শহরে ফেরার পথে সে ভাবল, যদি সেই দিন বাবা পার্কে তার কণ্ঠ না শুনতেন, তাহলে হয়তো আজ এসব কিছুই সম্ভব হতো না। বছর গড়িয়ে যেতে লাগল। অভিজিতের সাফল্য ক্রমাগত বাড়তে লাগল, কিন্তু তার ঘরে একটা ছবি সব সময় দেয়ালে ঝোলানো থাকত, বাবার হাসি মুখের ছবি। প্রত্যেক সকালে সে সেই ছবি দেখে কাজে বেরোত। এখন লোকেরা তাকে সফল ঠিকাদার হিসেবে চিনত। কিন্তু সে নিজেকে শুধু এমন একজন মানুষ মনে করত যাকে সঠিক সময়ে সঠিক হাত মিলেছিল। সে তার জীবন থেকে একটা বড় শিক্ষা নিয়েছে। সাফল্যের আসল অর্থ টাকা নয়, বরং সেই সম্পর্কগুলো যা কঠিন সময় গড়ে ওঠে। আর যখনই কোনো নতুন ছেলে তার কাছে কাজ চাইতে আসত, তখন সে তার চোখে সেই ভয় আর আশা খুঁজে বের করত যা একসময় তার নিজের চোখে ছিল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে মানুষের আসল পরিচয় তার টাকা থেকে নয়, তার হৃদয় থেকে হয়। খারাপ সময়ে যে সঙ্গ দেয় সেই সত্যি আপনজন। সফল হওয়ার পর আমাদের সেই হাতকে কখনো ভুলে যাওয়া উচিত নয় যা আমাদের সামলে দিয়েছে। কৃতজ্ঞতাই মানবতার আসল ভিত্তি।
কিন্তু এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো, যদি তোমার জীবনে কখনো কেউ কঠিন সময় তোমার সঙ্গ দিয়ে থাকে, তাহলে কি তুমি আজ অবধিকার ধন্যবাদ দিয়েছ? কি তুমি কখনো পিছনে ফিরে তাকিয়ে দেখেছ যে তোমার সাফল্যে কার যোগদান আছে? আর যদি আজ কেউ তোমার সাহায্যের অপেক্ষায় থাকে, তাহলে কি তুমি তার জন্য সেই হতে পারো যা একসময় কেউ তোমার জন্য হয়েছিল? কমেন্টে তোমার চিন্তা অবশ্যই লিখো, আর যদি গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এটাকে অবশ্যই শেয়ার করো, যাতে আরও অনেকে মানবতার এই উদাহরণ থেকে প্রেরণা নিতে পারে। ভিডিওকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই বলো যে এই গল্প থেকে তুমি কি শিখলে। আবার দেখা হবে এক নতুন সত্যি আর হৃদয় ছোঁয়া গল্প নিয়ে।